আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ লিয়াকত হোসেন। আমি আজ ফার এবং এফি নিয়ে কিছু কথা বলবো। প্রথমেই আমরা এফিতে যাওয়ার আগে ফার নিয়ে একটু আলোচনা করব, তারপরে আমরা এফিতে আসব। জি, ফার ফ্লোর এরিয়া রেশিও, যেটা একটা প্যারামিটার, যে প্যারামিটার ইন্ডিকেট করে যে আমি কোনো জমির ক্ষেত্রে আমি কি পরিমাণ বিল্ডিং বা কত স্কোয়ার ফিট মানে বিল্ডিং কনস্ট্রাকশন এরিয়া পেতে পারি। একটা জমির আমি যদি সংক্ষিপ্ত আকারে বলি যে একটা জমিতে কততলা বিল্ডিং হবে এবং কত স্কোয়ার ফিট ডেভেলপমেন্ট করা যাবে, সেটা ফার দ্বারা নির্ধারণ করা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ফারের শিট দেওয়া আছে, যেটা বিল্ডিং কনস্ট্রাকশন রুল 2008 অনুসারে তৈরি করা আছে। যদিও এই বিল্ডিং কনস্ট্রাকশন রুলটা 2006-এ প্রথমে আসে, পরবর্তীতে এটার কিছু পরিবর্ধন হয়, তারপরে 2008-এর 29 মে ফাইনালি এটা আসে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ছকের মাধ্যমে প্রথমে এ ঘরে দেখানো হয়েছে ল্যান্ড এরিয়া ইন কাঠা, বি ঘরে দেখানো আছে ল্যান্ড এরিয়া ইন সেফটি, সি ঘরে দেখানো আছে গ্রাউন্ড কভারেজ ইন পার্সেন্টেজ, ডি ঘরে দেখানো আছে গ্রাউন্ড কভারেজ পার ফ্লোর ইন সেফটি, এই ঘরে দেখানো আছে ফার ভ্যালু অফ ফার, এফ ঘরে দেখানো আছে বি মাল্টিপ্লাই বাই ই, দ্যাট মিনস টোটাল কনস্ট্রাকশন এরিয়া এফ ঘরে দেখানো আছে। আর জি ঘরে দেখানো যেটা আছে সেটা হচ্ছে ডাউন মানে টোটাল কততলা বিল্ডিং আমি এখানে করতে পারবো। আর লাস্ট ঘরে দেখানো আছে রোড উইথ। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন জমির পরিমাণের সাথে সাথে এই ফার ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, জমির কাভারেজ কমে আসতেছে এবং ফার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। 5 কাঠার ক্ষেত্রে একরকম ফার, 5 থেকে যখনই বেড়ে যাচ্ছে তখন আর এক রকম ফার, এরকম যেতে যেতে আমরা এখানে 20 কাঠা পর্যন্ত ফার বা 20 কাঠা থেকে আরো বেশি যেটা সেই পর্যন্ত ফার এরিয়া দেখায় রাখছি, এখানে দেখানো হয়েছে। 20 কাঠা বা প্লাস জমির ক্ষেত্রে আমরা সর্বোচ্চ 5.5 ফার এখানে দেখানো হয়েছে, এখানে দেখা 5.5 ফার দেখানো হয়েছে। এর বাইরেও এক্সেপশনাল কিছু ঘটনা আছে, যেমন এখানে একটা কথা লেখা আছে এনি সাইজ ল্যান্ড। যদি সেটার ক্ষেত্রে 60 ফিট রোড হয়, তাহলে পরে আমরা ফার পাচ্ছি হলো আপনার 6। যখন 60 ফিট প্লাস বা 80 ফিট রোড হবে, তখন আমরা এখানে ফার পাবো 6.5। এটা এক্সেপশনাল। বাট আমার নর্মাল রুলের ক্ষেত্রে এই চার্টটাই আমরা এনশিওর করব, এখানে কত স্কোয়ার ফিট কোন জায়গায় কোন জমির ক্ষেত্রে কি পরিমাণ ডেভেলপমেন্ট এরিয়া পাবো, এই চার্টটি আমাদের নির্ধারণ করা হবে। এই চার্টের মাধ্যমে আমরা নির্ধারণ করবো আর কি। সেই ক্ষেত্রে আমি কিছু এক্সেপশনাল জিনিসও এখানে আছে ফারের ক্ষেত্রে, যেমন 2.5% আমি আর একটা এক্সট্রা বোনাস পাবো, আমি একটা এক্সট্রা ফ্রন্ট বেলকনি পাবো 1 মিটারে 30%, এরকম কিছু বেনিফিট আছে। বা আমরা কিছু কমন এরিয়া এখানে যোগ করে নিব, যে আমার সাবস্টেশন জেনারেটর মিটার রুম, যেহেতু আমরা এটা ডেভেলপমেন্ট করা হয়, এটার একটা কস্ট আছে, সো আমরা সেলস এরিয়ার সাথে এটা আমরা আরো কমন স্পেস হিসেবে অ্যাড করে নিব। আমরা এখন এফ নিয়ে একটু আলোচনা করব। এই এফ এর ক্ষেত্রে যেটা প্রথমে করতে হবে, ফারের ভ্যালু ধরে প্রথমে লেআউটটা করে নিতে হবে। আমি যদি একটা ল্যান্ডের ক্ষেত্রে দেখি, আমি এখানে একটা ল্যান্ডের কয়েকদিন আগে আমরা একটা জমি সাইন করছি 10 কাঠা জমি, সেটার এই একটা আমি লেআউট এবং এফএটা আমি দেখাচ্ছি। লেআউটে যাওয়ার আগে প্রথমে আমাদেরকে একটা ঘর আছে ইনফোতে, যে আমাদেরকে এই ঘরটা আগে পূরণ করতে হয়। এই ঘরটা পূরণ করতে পারলে পরে পরবর্তীতে সবগুলো জায়গায় আমরা কি করতে পারি, আমরা আলটিমেটলি পেয়ে যেতে পারি। যেমন আমরা এখানে একটা কোড দিচ্ছি, প্রথমে আমার ডেটটা অটোমেটিকলি চলে আসবে এখানে। আর পরবর্তীতে এসে হচ্ছে কি, আমি একটা কোড দিচ্ছি ঢাকা ডিএসকে ক্যাপসুলে ঢাকা 1236 নাম্বার, আর 2020 হচ্ছে ইয়ার। আমি ল্যান্ডের ক্যাটাগরির কথা এখানে বলা হয়েছে যে ফ্রি হোল্ড অর লিজ হোল্ড। এই জমিটা ছিল ফ্রি হোল্ড ল্যান্ড। আর এখানে দেওয়া আছে, দেখেন আমার এখানে ফ্রি হোল্ড অথবা লিজ হোল্ড অথবা ফ্রি হোল্ড, আমার জমিটা ফ্রি হোল্ড, যার জন্য আমি এখানে ফ্রি হোল্ড হিসেবেই দেখানো রাখছি। এখানে আছে আমার ক্লাসিক, বিকজ অফ এটা বসুন্ধরার জমি, এখানে আমার আছে ক্লাসিক, তারপরে প্রিমিয়াম, স্ট্যান্ডার্ড, বাট আমার এটা বসুন্ধরা, আমরা ক্লাসিক জোনে আছে, ক্লাসিক দেখাইছি। জমির পরিমাণ 10 কাঠা। আর এটা সিটিতে হচ্ছে ঢাকা সিটি। আমরা সাধারণত কয়েকটা সিটিতে আমরা ঢাকা চিটাগাং মিলিয়ে নিয়ে কাজ করছি, আমরা বগুড়ারও চিন্তা করছিলাম, বাট ফাইনালি এখন ঢাকার চিটাগাংয়ে আমরা সীমাবদ্ধ রাখছি।
আমার এরিয়া কোন এরিয়াই হবে সেটা বসুন্ধরা এরিয়া, আমরা এখানে ল্যান্ডের অ্যাড্রেসটা বসিয়ে দিয়েছি। আর ল্যান্ডের ফেসিংটা কতটুকু, কোন ফেসিং সেটা আমরা দেখেছি, এটা সাউথ ফেসিং, এটা সাউথ হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, আমরা একটা একটা করে এখানে দিতে পারি। এখানেও আবার এটা এই ল্যান্ডের ক্ষেত্রে কয়েকটা ফেসিং হতে পারে, কর্নার প্লট হতে পারে, দুদিকে রোড হতে পারে, তিন দিকে রোড হতে পারে, যার জন্য সেই অপশনগুলো এখানে রয়ে গেছে। এখানে আমরা দেখাইছি ল্যান্ডের ক্ষেত্রে ফ্রন্ট উইথ কতটুকু সেটা আমরা এখানে দেখেছি, ল্যান্ডের ফ্রন্ট উইথ কত। দেন আমি এখানে দেখেছি নাম্বার অফ ওনার কয়জন এই ল্যান্ড ওনার, এই ল্যান্ডের ক্ষেত্রে একজন ল্যান্ডার হতে পারে, আবার 10 জন হতে পারে, 20 জন হতে পারে, যার জন্য একটা মিনিমাম একটা নাম্বার আমরা এখানে রেখে দিয়েছি। সেই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখাচ্ছি যে ল্যান্ডের ওনারের নাম কি সেটা আমরা এখানে লিখছি। আবার আমাদের সাথে ল্যান্ড ওনার সরাসরি আলোচনা করতে পারে বা ডিসকাশন করতে পারে, ল্যান্ড ওনারের প্রতিনিধিও আসতে পারে, ভাই আসতে পারে, বা 5 জনের মধ্যে একজন আসতে পারে যে সেই আমাদেরকে রিপ্রেজেন্ট করছে, সেরকম তাদের নাম। যেহেতু এখানে সেম পার্সনই এখানে আমাদের সাথে কমিউনিকেশন করছেন, যার জন্য আমরা সেম জিনিস লোককে আমরা এখানে রাখছি। জমির স্ট্যাটাসটা কি, এটাকে ভ্যাকান্ট জমি না এখানে বাড়িঘর কিছু আছে সেটা আমরা দেখাই। আর অকুপেন্সির ক্ষেত্রে যদি এটাকে বাড়িঘর থাকে তাহলে পরে সেটা থেকে ভাড়া দিচ্ছেন না উনি নিজে থাকেন, সেই জিনিসগুলো আমরা এখানে দেখে থাকি। আমরা এখন আর লেআউটে, যেটা আমরা অ্যানেক্সার ডিড অফ এগ্রিমেন্টের অ্যানেক্সার 1 হিসেবে আমরা এখানে দেখে থাকি। এটা লাগে প্রাইমারি প্রজেক্ট লেআউট অফ জয়েন্ট ভেঞ্চার ডেভেলপমেন্ট। আর এটা আমরা বিজনেস ডেভেলপমেন্ট যেহেতু করি, বিজনেস ডেভেলপমেন্ট থেকে আমরা করছি। এখানে আলটিমেটলি আমি যে জিনিসটা দেখাচ্ছিলাম তখন, যে ডিএসকে 1236 2020, যেটা ওই পাতা থেকে সরাসরি এই লেখাগুলো অলরেডি চলে আসছে। ফ্রি হোল্ড ক্লাসিক চলে আসছে, বসুন্ধরা চলে আসছে, জমির অ্যাড্রেস চলে আসছে, জমির নাম চলে আসছে। আর এখানে যারা এই জমির সাথে সংশ্লিষ্ট থাকবে বিটিআর পক্ষে তাদের নামগুলো এখানে আসবে। আমি যদি এখানে আসি তাহলে প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা একটা 10 কাঠা জমি, 10 কাঠা, কাঠাতে 10 কাঠা, আর এটার পরিমাণ আমরা কম বেশি পেতে পারি। যার জন্য আমরা যেহেতু এই জমিটা 10 কাঠায় পাইছি, আমরা ফাউন্ডও 10 কাঠা দেখাচ্ছি, আমরা কনসিডারেশনেরও আমরা 10 কাঠায় দেখাচ্ছি, কম বেশি হতে পারে জমিটা। তো ফাইনালি 10 কাঠার ক্ষেত্রে আমাদের এসএফটি তো হয় 7200 স্কোয়ার ফিট, আমার রিকোয়ারমেন্ট রোড হচ্ছে 20 ফিট, আমার এক্সিস্ট আছে মানে বর্তমানে আছে এই রোডটা 25 ফিটস। যেহেতু আমার 20 ফিট রিকোয়ারমেন্ট আর 25 ফিটস এক্সিস্ট আছে, তো আমরা এখানে এক্সিস্ট যেটা আছে সেটাকে কনসিডার করে নিচ্ছি 25 ফিটস। আর 20 ফিটের ক্ষেত্রে রোডের ক্ষেত্রে 10 কাঠার জমির ক্ষেত্রে আমাদের ফারবিল হচ্ছে 4.25, এবং যেহেতু এখন রোডটা 25 ফিটস আছে, যার জন্য আমরা এডিশনাল আরো ফার পাচ্ছি 0.05 করে, 5 টাইমস 0.25 ফার এক্সট্রা পাইছি। তো টোটাল ফার হচ্ছে সেই ক্ষেত্রে আমার 4.25 plus 0.25 equal to 4.5 স্কোয়ার ফিট ফার, আমরা 4.5 ফার এখানে আমরা নিতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড গ্রাউন্ড কভারেজ হচ্ছে 57%। 57% যদি আমি 67.5 যদি 10 কাঠার 57.5 নেই, তাহলে 4140 স্কোয়ার ফিট পার ফ্লোরে আমরা পাবো। আর আমরা সেই ক্ষেত্রে ডেভেলপমেন্ট এরিয়া পাবো গ্রাউন্ডের উপরে জি প্লাস গ্রাউন্ড, মানে জি প্লাস 7.83 স্টোরিড। আমি আরেকটা কথা এখানে বলছিলাম যে আমরা কিছু এক্সট্রা বেনিফিট পাবো, সেই ক্ষেত্রে আমরা 2.5% এক্সট্রা বেলকনি পাচ্ছি, যেটা এক্সট্রা বেলকনি হচ্ছে 104 স্কোয়ার ফিট আমি এখানে পাইছি। তো সেই ক্ষেত্রে আমার টোটাল যে পার ফ্লোরের ডেভেলপমেন্ট এরিয়াটা হচ্ছে সেটা হচ্ছে 4140 প্লাস হলো 104, 4244 স্কোয়ার ফিট আমি পার ফ্লোরে পাচ্ছি। আর আমার টোটাল ডেভেলপমেন্ট এরিয়া হচ্ছে সেই ক্ষেত্রে 32,400 স্কোয়ার ফিট। কিভাবে হলো এটা? 32,400 স্কোয়ার ফিট ডেভেলপমেন্ট হলো, ডেভেলপমেন্ট এরিয়া আসলো কিভাবে? 7,200 মাল্টিপ্লাইড বাই 4.5 ইকুয়াল টু 7,200। আমি আমার টোটাল বেলকুনি এরিয়া যেহেতু আমরা কিছু পাইছি, যার জন্য বেলকুনি সহ আমার টোটাল ডেভেলপমেন্ট হচ্ছে 33,210 স্কোয়ার ফিট। এটা আমার অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট এরিয়া। এর বাইরে এসেও আমরা কি করছি, যেখানে যেহেতু আছে একটা জিনিস 7.83 স্টোরিড, যদি কোনো বিল্ডিং 7.83 স্টোরিড হয় তাহলে পরে এটা ফ্র্যাকশন থেকে যায়। সো ফ্র্যাকশন হলে পরে বিল্ডিংটা আসলে দেখতে ভালো লাগে না। এই 2008-এর এই রুলে আর একটা বিশেষ সুবিধা আছে সেটা হলো এই যে আমি ইচ্ছা করলে পরে আমার বিল্ডিংটা কি করতে পারি, আমার বিল্ডিংটার গ্রাউন্ড কভারেজ কমায় দিয়ে আমি হাইটটাকে বাড়ায় নিয়ে এটাকে ইকুয়াল করে নিতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করছি এখানে গ্রাউন্ডটাকে মানে একটু মানে কাভারেজটাকে একটু কমায় দিয়ে আমরা G+8 করছি। G+8 করার ক্ষেত্রে আমার কি হয়েছে, আমার যেটা এখানে 55 এই বিল্ডিংটা একটু ন্যারো হয়ে গেছে, আমি আরো উপরে উঠে যেতে পারছি।
তো সেই ক্ষেত্রে G+8 করলে আমি পার ফ্লোরে পাচ্ছি, আমি সেই ক্ষেত্রে G+8 করলে পার ফ্লোরে পাচ্ছি 4150 স্কোয়ার ফিট বা 51 স্কোয়ার ফিট। আমার এইখানে আরও আমি একটা কথা বলছিলাম, ফ্রন্ট বেলকনি 1 মিটারে 30% ফ্রন্ট বেলকনি আমরা এখানে পেতে পারি। তো সেই ক্ষেত্রে আমি এখানে ফ্রন্ট বেলকনি পেয়েছি 700, মানে পার ফ্লোরে 90 স্কোয়ার ফিট করে, এবং টোটাল আমার যেহেতু G+8, তো সেই ক্ষেত্রে আমরা এসে পেয়েছি 708 স্কোয়ার ফিট টোটাল ডেভেলপমেন্ট এরিয়া এক্সট্রা, মানে ফ্রন্ট বেলকনি আমরা এখানে পেয়েছি। তো টোটাল ডেভেলপমেন্ট এরিয়া এই 33,210 স্কোয়ার ফিট প্লাস হলো 708 স্কোয়ার ফিট, তো হচ্ছে 33,918 স্কোয়ার ফিট আমরা এখানে ডেভেলপমেন্ট করতে পারছি। আমি আরেকটা কথা বলছিলাম, আমরা কিছু কমন এরিয়া নিয়ে থাকি, যেটা আমি 1000 স্কোয়ার ফিট নিছি। কি 1000 স্কোয়ার ফিট নিছি আমি এখানে, আবার 1000 স্কোয়ার ফিট আমি এখানে নিয়েছি বিল্ডিং এর এক্সট্রা কমন, যেটা সাবস্টেশন, জেনারেটর, মিটার রুম, এটা দিয়ে আমরা এক্সট্রা কমন হয় সেটা আমি নিয়েছি। টোটাল ডেভেলপমেন্ট এরিয়া হয়েছে আমার 34,918 স্কোয়ার ফিট। এখানে আরেকটা জিনিস প্রযোজ্য, সেটা হলো ম্যান্ডেটরি কমিউনিটি স্পেস। যখনই কোনো বিল্ডিং এর কনস্ট্রাকশন এরিয়া 3280 স্কোয়ার ফিট বা অ্যাবাভ হয়ে যায়, তখন আমাকে ম্যান্ডেটরি 4% কমিউনিটি হল রাখতে হয়। এই ক্ষেত্রে আমার ম্যান্ডেটরি কমিউনিটি হল হচ্ছে 13,28 স্কোয়ার ফিট। এটা আমার ম্যান্ডেটরি কমিউনিটি হল। আমার এই কমিউনিটি হলটা আমাকে রাখতেই হবে। আমি আরেকটা জিনিস এখানে দেখাইছি, পার ফ্লোরে আমি কত স্কোয়ার, এখানে অ্যাকচুয়ালি হবে পার ফ্লোর ডেভেলপমেন্ট এরিয়া, পার ফ্লোর ডেভেলপমেন্ট এরিয়া, প্রতি ফ্লোরে আমি কত স্কোয়ার ফিট ডেভেলপমেন্ট করতে পারছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি 4365 স্কোয়ার ফিট আমি প্রতি ফ্লোরে ডেভেলপমেন্ট করতে পারি। আমি এখন জিনিসটা একটু একটা শখের মাধ্যমে দেখাবো। আমরা এখানে যেহেতু পার ফ্লোরে 4365 স্কোয়ার ফিট ডেভেলপমেন্ট এরিয়া পাইছি, আমার এই এরিয়াটা অনুযায়ী বসুন্ধরা যে জায়গায় জমির অবস্থান, সেইখানে আমাদের অ্যাকচুয়ালি এত পার ফ্লোরে একটা করে অ্যাপার্টমেন্ট করলে এখানে চলবে না। জমির অবস্থান বুঝে আমরা এখানে পার ফ্লোরে 2টা করে অ্যাপার্টমেন্ট দেখাইছি। এটা যেহেতু একটা সাউথ ফেসিং প্লট, যার জন্য আমার কি হচ্ছে, যখনই আমি সাউথ ফেসিং প্লটে এ টাইপ এবং বি টাইপ দুটো টাইপ দিতে চাচ্ছি, তাহলে একটা সাইড হয়ে যাচ্ছে সাউথ ওয়েস্ট আর একটা সাউথ হয়ে যাচ্ছে সাউথ ইস্ট। আমি এই টাইপটা সাউথ ওয়েস্ট, বি টাইপটা সাউথ ইস্ট দেখাইছি। এভাবে দেখে এখানে আমি যদিও বললাম G+8, বাট আমরা এখানে আরেকটা জিনিস, বিল্ডিং এর সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এখানে আরেকটা কাজ করেছি, যেটা গ্রাউন্ড ফ্লোর। যেহেতু আমি একটা কথা আছে যে আমরা যদি ইচ্ছা করি তাহলে বিল্ডিংটা চাপায় নিয়ে আমরা বিল্ডিংটা একটু স্কুইজ করে নিয়ে আমরা এটা উপরে উঠতে পারি। আর রিসেন্টলি দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিল্ডিংগুলা সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা গ্রাউন্ড ফ্লোরে সাধারণত পার্কিং এবং তার উপরের ফ্লোরটা গ্রাউন্ড, অনেক গুলশান বানানোর ক্ষেত্রে অবশ্য অন্য ভিন্ন চিত্র হয়। গুলশান বানানোর ক্ষেত্রে আমরা কি করি, গ্রাউন্ড ফ্লোরটা পার্কিং দেখাই না, আমরা বেসমেন্টের গ্রাউন্ডে পার্কিং এ চলে যাই। বাট এর বাইরে ক্লাসিক জোনে আমরা সাধারণত গ্রাউন্ড ফ্লোরে যদি পার্কিং না দেখাই বা বেসমেন্টে চলে যাই, আমাদের ফিজিবিলিটিতে একটু সমস্যা হয়, যার কারণে আমরা গ্রাউন্ডে পার্কিং দেখাবো। এবং কি করব, বেসমেন্টের এই 10 কাঠার ক্ষেত্রে বেসমেন্টে না যেয়ে আমরা গ্রাউন্ডে পার্কিং দেখাচ্ছি। বাট তারপরেও তো বিল্ডিংটা সুন্দর করতে হবে, সুন্দর করতে হলে কি করতে হবে, তখন সেই ক্ষেত্রে আমরা কি করি, গ্রাউন্ডের উপরে ফার্স্ট ফ্লোর যেটা, সেটা সাধারণত এই ফ্লোরে কি হয়, এই ফ্লোরে অ্যাপার্টমেন্টের চাহিদা কম থাকে। যেহেতু অ্যাপার্টমেন্টের ডিমান্ড কম থাকে, তার কারণে এই ফ্লোরটা কেউ নিতে চায় না। যার কারণে আমরা কি করছি, এইখানে এই ফ্লোরটাতে আমি কমিউনিটি হল দেখিয়ে দিছি। কমিউনিটি হল গ্রাউন্ডে ফার্স্ট ফ্লোরে দেখানোর কারণে আমার কিছু একটা ডবল হাইট ক্রিয়েট হয়েছে। যখনই একটা ডবল হাইট ক্রিয়েট হয়, তখন বিল্ডিংটার লুকসটা অনেক সুন্দর হয়। যখন বিল্ডিংটার লুকসটা অনেক সুন্দর হয়, তখন অনেকেই এটা কিনতে আগ্রহ প্রকাশ করে। যদিও আমার কিছু খরচ এখানে বাড়বে, তারপর বিল্ডিংটা যখন সুন্দর হবে বা দেখতে সুন্দর হবে, তখন মানুষ কিন্তু ওই টাকার দিকে না তাকিয়ে হয়তো সামান্য কিছু টাকা বাড়তে হলেও তারা এটার দিকে আকর্ষণটা বেশি দেখাবে আর কি। তো সেই ক্ষেত্রে আমি যে করছি, কমিউনিটিটা আমি ফার্স্ট ফ্লোরে দেখাইছি। কমিউনিটি ফার্স্ট ফ্লোরে দেখানোর আরও কয়েকটা সুবিধা আছে। যখন কমিউনিটি ফার্স্ট ফ্লোরে আসলো, তখন কি হলো, কমিউনিটি সাধারণত যদি কোনো ছোটোখাটো প্রোগ্রাম করা হয়, তখন বাইরের লোকগুলো সাধারণত এখানে আসে। যদি ফার্স্ট ফ্লোরে থাকে, তাহলে পরে প্রথম যে সুবিধাটা, সেটা হচ্ছে আমার সিকিউরিটি প্রবলেমটা হবে না। যারা বিভিন্ন দাওয়াতে আসছেন বা গ্যাদারিং এ আসছেন, তারা এখান থেকেই সরাসরি চলে যাবেন, তারা আর উপরে ওঠার স্কোপ থাকবে না। বাট যদি আমার কমিউনিটি হলটা আমরা সাদে দিতাম, তাহলে কি হতো, তাহলে পরে এইখানে লোকগুলো যারা আসতো, তারা বিভিন্ন ফ্লোরে যাওয়ার স্কোপ থাকতো। সো সেক্ষেত্রে সিকিউরিটি হ্যাম্পার হতো।
2 নম্বর হচ্ছে কমিউনিটি হল গ্রাউন্ড ফ্লোরে থাকার কারণে আমার লিফটের উপর প্রেশারটা অনেকটা কমে গেছে। লিফটটা আর আমাকে অত লোকগুলো উঠবে না নামবে না, যার জন্য লিফটের প্রেশারটা এখনো এখানে কমবে। সেকেন্ড অন গেল এটা। থার্ড অন যেটা, সেটা হলো যে কমিউনিটি হল যদি ছাদে থাকতো তাহলে পরে আমার ছাদের কাভারেজটা কমে যেত। আমি কমিউনিটি হল বসানোর কারণে ছাদের যে এরিয়াটা, সেই এরিয়াটা একটা কাভার হয়ে যেত। বাট এখন ওপেন থাকার কারণে এখানে আমি এটাকে অনেক পারপাসে ইউজ করতে পারবো। আমার ছাদটা অনেক বড় হলো, খোলামেলা হলো। আমার বসার জায়গা বলেন, আমার আদার্স যে সুবিধাগুলো, সেটা আমরা এখান থেকে নিতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি প্রেফার করি অলওয়েজ কমিউনিটি হলটা যদি ফার্স্ট ফ্লোরে রাখা যায় তাহলে বিল্ডিংটা সুন্দর হয়। এখন আসা যাক আমি এখানে কাভারেজটা কিভাবে দেখালাম। এখন দেখা যাক আমার এখানে টোটাল আমি দেখাইছি, এখানে আমার এখানে 2182 স্কোয়ার ফিটের আমি টোটাল 16টা অ্যাপার্টমেন্ট এখানে পাচ্ছি। এই অংশটুকু টোটাল ডেভেলপমেন্ট এরিয়া, এই অংশটুকু হচ্ছে ল্যান্ড ওনারকে আমরা কি দিলাম। আমি 2182 স্কোয়ার ফিটের 10টা অ্যাপার্টমেন্টের মধ্যে আমি কি করছি, আমি এখানে 16টা অ্যাপার্টমেন্টের মধ্যে আমি এখানে ল্যান্ড ওনারকে 7টা অ্যাপার্টমেন্ট দিচ্ছি, যেটা 43.75 ফিট আসছে। আমি এখানে কি করছি, আমার গ্রাউন্ড ফ্লোরে আমি 16টা পার্কিং পাচ্ছি, ল্যান্ড ওনারকে আমি 7টা পার্কিং দিচ্ছি। সো এখানে আমার টোটাল 16টা অ্যাপার্টমেন্ট, তার মধ্যে ল্যান্ড ওনারের 7টা অ্যাপার্টমেন্ট আর ল্যান্ড ওনারের 7টা পার্কিং, তাহলে থাকে কত, 9টা অ্যাপার্টমেন্ট বিটিএর, 9টা পার্কিং বিটিএর। আমরা এখন একটু দেখবো সেই ক্ষেত্রে আমরা ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস কিছুই না। ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসটা হচ্ছে আসলে আমি যে জমিটা নিচ্ছি সেই জমিটা আমার জন্য ফিজিবিলিটি আসে কিনা বা আমাদের জন্য ফিজিবল কিনা। এই ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসের প্রত্যেকটা জায়গা আমাদের দেখার দরকার নেই। আমরা কিছু কিছু জায়গায় আমরা দেখবো, যেটা প্রথমে হলো আমরা এখানে দেখাচ্ছি যেটা, সেটা হলো একটা কনস্ট্রাকশন পিরিয়ড। আমি এখানে কনস্ট্রাকশন পিরিয়ডটা কি নিব, আমি এখানে দেখাচ্ছি আমার যেহেতু এটা 10 কাঠা জমি, আমার G+M+9 মানে 10 তলা বিল্ডিং। সো আমি এখানে ধরে নিচ্ছি 2টা করে অ্যাপার্টমেন্ট, আমার এখানে 24 মাস টাইম বা 22 মাস বা 24 মাস টাইম আমার জন্য এনাফ। আমি 24 মাসে ধরে নিচ্ছি, এখানে 24 মাস টাইম দিলাম। আমার এখানে আমার ডিজাইন প্লাস অ্যাপ্রুভাল, এই ডিজাইন এবং অ্যাপ্রুভাল করতে আমার সর্বোচ্চ টাইম লাগে, যেহেতু 10 তলার নিচে সর্বোচ্চ টাইম লাগে 4 থেকে 6 মাস বা 8 মাস। আমি এখানে 12 মাস টাইম, 36 মাস টাইম এখানে নিয়ে নিয়েছি। আমি নিয়ে এই জায়গাগুলো, যে জায়গাগুলো মার্কিং বা কালার করা আছে সেই জায়গাগুলো সাধারণত আমরা চেঞ্জ করবো, বা জায়গাগুলো আমরা চেঞ্জ করার আমাদের দরকার নেই। আমরা এখানে দেখাচ্ছি যে ওই পাতা থেকে যখন ওই পাতাটা আমরা ডেভেলপমেন্ট করে আসছি, ওখানে যখন সবকিছু বসাই দিচ্ছি, আলটিমেটলি ওটা এই পাতায় আমরা চলে আসছি। এখানে আমি এখানে দেখাচ্ছি একটা 50% একটা স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিলটা কত হলো। ল্যান্ড ওনার, আমরা সাধারণত জানি যে কোনো জয়েন্ট ভেঞ্চার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ল্যান্ড ওনারের একটা পোর্শন মানে যে এক্সপেকটেশন তারা থাকে, তারা 50% পাবে বা 50% চায়। তো সেই ক্ষেত্রে 50% হলে কি হতো, আমি অ্যাকচুয়ালি ডিলটা কত করছি সেটার জন্য আমি দুটো ঘর এখানে দেখাইছি। একটা হচ্ছে 50% স্ট্যান্ডার্ড, এটা স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে অ্যাকচুয়াল। এই জমির ক্ষেত্রে আমার কি হয়েছিল, এই জমির ক্ষেত্রে আমরা ফার অনুযায়ী ওনাকে আমরা ডেভেলপমেন্ট এরিয়া দিছি, যদিও উনি 50% হলে 17,556 পেতেন, এখন পাচ্ছেন 15,274 স্কোয়ার ফিট, যেটা অটোমেটিক্যালি ওই সামনের পেজ থেকে লেআউট পেজ থেকে চলে আসছে, এই পেজ থেকে এখানে চলে আসছে। এই যে এই জায়গাগুলো এখান থেকে অটোমেটিক্যালি ওইখানে চলে গেছে। সো আমরা এখানে দেখাচ্ছি যে ওনার টোটাল ডেভেলপমেন্ট এরিয়া 15,274 স্কোয়ার ফিট এবং 43.75% সে পাচ্ছে। এখানে এসে আমরা আর কয়েকটা জায়গায় একটু দেখাবো। আর এই পোর্শনটা যেটা, সেটা বিটিআই পোর্শন। বিটিআই কত কি পাচ্ছে, যদি আমি 50% করতাম বিটিআই পেত 17,456 স্কোয়ার ফিট। যেহেতু আমি তাকে পার্সেন্টেজ কম দিয়েছি, 50% কম, লেস দেন 50%, যার জন্য আমরা এখানে পাচ্ছি 19,638 স্কোয়ার ফিট। এটা আমরা পাচ্ছি। এবং টোটাল ডেভেলপমেন্ট এরিয়া এই দুটা, এটা প্লাস এটা ইকুয়াল টু এটা, ল্যান্ড ওনারের পোর্শন প্লাস বিটিআর পোর্শন ইকুয়াল টু কত, 34,912 স্কোয়ার ফিট টোটাল ডেভেলপমেন্ট এরিয়া। এটা আমরা এখানে পেয়ে গেছি। সেই সাথে আমরা ল্যান্ড ওনারকে বললাম, ওই পেজে বলে আসছি যে 7টা পার্কিং দেবো, 7টা পার্কিং দিছি, বিটিআর পার্কিং 9টা পাইছি, টোটাল 16টা পার্কিং। এখন আমরা এখানে কনস্ট্রাকশন, এখানে যে জিনিসটা করছি, আমরা সেলিং রেটটা কত ধরবো, আমরা সেলিং রেটটা কি করবো, আমরা আমাদের প্রত্যেকটা জমির ক্ষেত্রে যখন আমরা ফাইনালি স্টেজে চলে যাব, তখন আমরা আমাদের সেলস ডিপার্টমেন্ট থেকে একটা সেলস প্রাইস নিয়ে নেব। তার আগে আমরা কি করব, তার আগে ওই এরিয়ার একটা মার্কেট সার্ভে করব। মার্কেট সার্ভে করার পর অ্যাভারেজ একটা প্রাইস, আমরা এস্টিমেটেড একটা প্রাইস ধরি আমরা ক্যালকুলেশন করব। যখন আমরা ফাইনাল স্টেজে চলে আসবো, তখন প্র্যাকটিক্যাল সেলস প্রাইসটা আমরা সেলসের কাছ থেকে নেব। এই জমির ক্ষেত্রে আমরা সেলস প্রাইস নিয়েছি 7,800 টাকা পার স্কোয়ার ফিট, এবং পার্কিং এর ভ্যালু নিছি 4,000 টাকা পার স্কোয়ার
পার পার্কিং। তো সেটা এখানে বসে দেওয়ার কারণে আমরা কত টাকার সেল ভ্যালু, মানে এখানে আমার কত টাকা টোটাল রেভিনিউ কত আসলে সেটা আমরা এখানে পেয়ে গেলাম, যে এই জমিটার ক্ষেত্রে বিটিআর পোর্শন সেল করে বিটিআর কত টাকা রেভিনিউ পাবে। এইখানে এসে আমরা আরো কিছু জিনিস দেখবো, সেটা হলো যে এখানে আমাদের অবশ্যই কনস্ট্রাকশন, আমি একটা জমি সেল করব, আমার ডেভেলপমেন্ট করে ল্যান্ড ওনারকে কি দেবো, তার জন্য আমার কনস্ট্রাকশন কস্টটাও নিতে হবে। আমরা এস্টিমেট ডিপার্টমেন্টের কাছ থেকে একটা কনস্ট্রাকশন কস্ট নিব, বাট তার আগে আমরা যেহেতু বিভিন্ন সময় এই ধরনের কাজ ল্যান্ডগুলো নিয়ে থাকি, আমরা ধরতে পারি বা বুঝতে পারি যে সেম পরিমাণ ল্যান্ডের আরেকটার ক্ষেত্রে কি পরিমাণ কনস্ট্রাকশন কস্ট হয়, সেটা আমরা আপাতত এস্টিমেট করি, সেটা দিয়ে দিই। আর যখন ল্যান্ডটা ফাইনাল হয়ে গেল, ফাইনাল স্টেজে গেল, সেলস প্রাইসের মতো কনস্ট্রাকশন কস্টটাও আমার এস্টিমেট থেকে কালেক্ট করতে হয়। এই ক্ষেত্রে আমরা একটা ইনফ্লেশন ধরে নেই কনস্ট্রাকশন কস্টের সাথে সাথে। আমার তো একটা নির্দিষ্ট একটা কনস্ট্রাকশন কস্ট আছে পার স্কোয়ার ফিটে, বাট এর ক্ষেত্রে আমার যেটা আছে আরো আমার একটা ইনফ্লেশন আছে। আমি কি করছি, একটা ওভারহেড, মানে একটা ইনফ্লেশন বা ইনফ্লেশন 15%, আমি ইনফ্লেশন দেবো। আমার একটা ওভারহেড আছে, বেস কস্টের সাথে একটা ওভারহেড আছে। আমার অফিস, আমাদের বিভিন্ন লোকজনের স্টাফ বা বিভিন্ন জায়গায় স্যালারি বা আদার্স ইস্যুগুলো আছে, সেটার জন্য আমরা অবশ্যই একটা এখানে ওভারহেড ক্যালকুলেশন করে টোটাল কনস্ট্রাকশন কস্ট আমার এখানে নির্ধারণ করা হয়। এখন আমরা টোটাল কনস্ট্রাকশন কস্ট কতটুকু হয়েছে সেটা আমার এই যে আমি যেটা পাইলাম সেটার সাথে আমার টোটাল কনস্ট্রাকশন এরিয়া, এই কনস্ট্রাকশন এরিয়াকে যদি আমি কত পাইছি এখানে 34,912, আমি কি করছি 35,93 টাকাতে মাল্টিপ্লাইড করলে আমি কত কনস্ট্রাকশন এরিয়া সেটা আলটিমেটলি পেয়ে গেছি। এর সাথে সাথে আরো কিছু কস্টিং এখানে থাকে, ইনভলভমেন্ট থাকে, আর একটা কিছু কস্টিং ইনভলভমেন্ট থাকে, যেমন থাকে আমার ইউটিলিটি কানেকশন কস্ট। ল্যান্ড ওনারের যে পোর্শনটা, সেই পোর্শনটার ইউটিলিটি কানেকশন কস্টটা হয় আমাকে সেলস প্রাইস, হয় আমাকে ইয়াতে নিয়ে নিতে হবে। ল্যান্ড ওনার ইউটিলিটি কানেকশন কস্টটা আমাকে কি করতে হবে, হয় ফাইন্যান্সিয়াল অ্যানালিসিসে দেখাতে হবে, আর না হয়তো কি করবে, তার অ্যাপার্টমেন্টের যে আমি যে ক্যাশ মানি দিচ্ছি বা তার কাছ থেকে এটা ডিমান্ড করতে হবে। ইন কেস আমি যদি ওটা তার সাথে নেগোসিয়েশন না নিতে পারি, আমি যদি তার কাছ থেকে নিয়ে নিতে পারি ইউটিলিটি কানেকশন কস্টটা, তাহলে আমি এখানে অবশ্যই নিয়ে নেব। আর যদি না নিতে পারি তাহলে পরে সেটা আমার ফাইন্যান্সিয়াল অ্যানালিসিসে আমি দেখাবো। সেই সাথে আমি আরো কয়েকটা কস্ট এখানে দেখাইছি, যেমন এটা বসুন্ধরার জমির ক্ষেত্রে কি করতে হয়, পার কাঠায় যদি রিহাবের মেম্বার হয়, আমরা যেহেতু রিহাবের মেম্বার, পার কাঠা 4 লাখ টাকা করে বসুন্ধরাকে তার পিও অ্যাকসেপ্টেন্সের জন্য দিতে হয়। এটা 5-5-10 কাঠা ল্যান্ড, যার জন্য আমি এখানে ইনোভেশন কস্ট দেখাইছি। এবং আমি কি করছি, এখানে রেজিস্ট্রেশন করতে হলে রেজিস্ট্রেশনের একটা কস্ট লাগবে, প্লাস প্যারালালি আমাদের একটা অকুপেন্সি কস্ট থাকে। তো সবকিছু মিলিয়ে আমি 48,50,50,000 টাকা আমি এখানে একটা এক্সট্রা কস্ট দেখাইছি, যেটা এই দুটো কস্ট মিলিয়ে আমার টোটাল এক্সট্রা কস্ট কত আসছে সেটা আমরা দেখাইলাম। প্লাস আমার কি হচ্ছে, আমার রেভিনিউটা কি হচ্ছে, এখন রেভিনিউটা হচ্ছে টোটাল কনস্ট্রাকশন কস্ট, রেভিনিউটা হচ্ছে আমার টোটাল রেভিনিউ পাইছি আমি এখানে 1,15,67,76,400 টাকা আমরা টোটাল রেভিনিউ পাইছি। তার থেকে আমার কনস্ট্রাকশন কস্ট এবং এক্সট্রা কস্ট এটা দুইটা বাদ যাওয়ার পর আমার রেভিনিউটা দাঁড়াইছে এখন 2,35,80,040 টাকা। এটা আমার রেভিনিউ আমরা এখানে পাইছি। সো সেই ক্ষেত্রে আমরা আরো কয়েকটা জিনিস আমরা এখানে ক্যালকুলেশন করি বা রাখি, আমরা কয়েকটা জিনিস, আমাদের ফ্যাক্টরটা কেমন হয়, আমরা এখানে আসলে ফ্যাক্টর মিনস কিছুই না, আমরা এখানে কত পার্সেন্ট লাভ করবো সেই জিনিসটা আমরা দেখাই। এখানে 1.1, দ্যাট মিনস আমার বিজনেসের ক্ষেত্রে আমার 10% এখানে আমরা লাভ দেখাইছি। ক্লাসিকের ক্ষেত্রে, আমরা লাক্সারির ক্ষেত্রে 12% লাভ দেখাই। এটা পার্সেন্টেজ অফ আর হচ্ছে রিটার্ন অন রেভিনিউ। আমার যে রেভিনিউটা আসছে, এই যে আমরা বলতেছি 2,35,80,040 টাকা, এটার হারটা কত, কি হার, কি রেটে আসছে, যেটা 9% আসছে। আর অ্যামাউন্ট অফ আর এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি নেট প্রফিট। আমি এখানে কি পাচ্ছি, সেই নেট প্রফিটটাই হচ্ছে এখানে 1,41,53,739 টাকা। আর যেখানে পার্সেন্টেজ অফ আরওআই কিছু না, আমরা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এই রিটার্নটা কত পার্সেন্ট হারে, আমি যে টাকাটা ইনভেস্ট করছি সেই ইনভেস্টের ক্ষেত্রে কত পার্সেন্ট হারে আমার টোটাল প্রজেক্টের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের রিটার্নটা আসছে। আর তারপরে যেটা দেখানো আছে সেটা হচ্ছে যে আমি এখানে ইয়ারলি কতটুকু আমার রিটার্নটা আসছে, সেটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইয়ারলি কত, সেই জিনিসটা এখানে দেখানো আছে। আমি ল্যান্ড ওনারকে কি করছি, আমি 80 লাখ টাকা দিছি। 80 লাখ টাকা দেওয়ার ক্ষেত্রে আমার মিনিমাম যে জিনিসটা সেটা আমার এখানে হয়ে গেছে, এই প্যারামিটারগুলো ফুলফিল হয়ে গেছে। দ্যাট মিনস আমি বুঝতে পারছি যে আমি 80 লাখ টাকা পর্যন্ত এখানে দিতে পারবো। যদি আমার এখানে
বেশি দিতে চাই তাহলে কি হয় সেটা একটু আপনাদেরকে আমি দেখা দিচ্ছি। বেশি যদি দিতে চাই, কথার কথা আমি 80 লাখ জায়গায় 90 লাখ টাকা দিব, তখন কি হবে, আমার মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা সেই জায়গাগুলো ফুলফিল হচ্ছে না। আমার মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 1.1 মানে 10%, যেটা হচ্ছে না এখন 9% হয়ে যাচ্ছে। এটার ক্ষেত্রে ছিল ROR এর ক্ষেত্রে ছিল 9%, যেটা হয়ে গেছে 8.2%। সো এই দুটো ক্রাইটেরিয়াই কিন্তু এখানে আমার কার্যকরী না, যার কারণে এখানে আমি ইচ্ছা করলেই আমি 90 লাখ টাকা তাকে দিতে পারি না। তো আমাকে এখানে 80 লাখ টাকাই দিতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আর একটা জিনিস এখানে দেখা যায়, সেটা হলো যে আমি কতটুকু টাকা কখন দিব। মোড অফ পেমেন্ট নিচের ঘরে আসে দেখা যাচ্ছে, এখানে আমি এই জিনিসটা দেখেছি স্ট্যান্ডার্ড, যে 50% হলে পরে আমি তাকে কত টাকা দিছি, সেটা 50% হলে পরে আমি যেহেতু তাকে 50% দিই নেই, আমি 80 লাখ টাকা দেওয়ার পরেও এখানে 50%-এর সাথে আমার যদি 50% যদি আমরা ক্যালকুলেশন করতাম, তাহলে ল্যান্ডলর্ডকে আমরা অ্যাকচুয়ালি 50 লক্ষ টাকা এখনো আমরা ল্যান্ডলর্ডের কাছ থেকে পাচ্ছি। 80 লক্ষ টাকা দেওয়ার পরেও যদি আমি 50% স্ট্যান্ডার্ড হতো, আমি ধরি যে এটাকে 50% স্ট্যান্ডার্ডে কি হয়েছে, তখন আমি 50,56,773 টাকা অ্যাকচুয়ালি 50%, মানে 50%-এরও কম পাইছে তারা। এই টাকাটা, এই টাকা সহ স্পেস শেয়ার সহ তারা 50% হয় নাই। 50% হতে গেলে পরে এই 50,56,773 টাকা আরও এক্সট্রা ল্যান্ডলর্ডকে দিতে হতো, তখন আমরা 50%-এ যেতাম। আর এইখানে আমি দেখাচ্ছি যে আমি যে টাকাটা দিচ্ছি, আমি আমরা 43%-এর সাথে 43.75, এই 43.75%-এর সাথে আমি পার কাঠায় কত টাকা দিচ্ছি, আমি পার কাঠায় তাকে 8 লাখ টাকা দিচ্ছি, এবং পার এসএফটিতে আমি 229 টাকা দিচ্ছি। মোড অফ পেমেন্ট আমরা সাধারণত 2 থেকে 3 ভাগে আমার মোড অফ পেমেন্টগুলো দিয়ে থাকি। মোড অফ পেমেন্টে আমরা এখানে যেহেতু এটা একটা ভ্যাকান্ট ল্যান্ড, যার জন্য এখানে মোড অফ পেমেন্ট নিয়ে অতটুকু করি না। ডিডিং সাইনিং এবং রেজিস্ট্রেশন আমরা কি করছি, আমরা সাধারণত 40 থেকে 50% টাকা ডিডিং সাইনিং আমরা দিয়ে থাকি। তো এই ক্ষেত্রে আমি যেটা দেখাচ্ছি, আমরা এখানে 35 লক্ষ টাকা ডিউরিং সাইনিং আমি দিছি। আর যখন প্ল্যান অ্যাপ্রুভাল হয়ে যাবে, আমি পজিশন বুঝে নেব, তখন তাকে আমি দিছি 35 লক্ষ টাকা। টোটাল 80 লক্ষ টাকা আমি এখানে দিয়েছি। আজ ফান্ড নিয়ে এফএ নিয়ে এই পর্যন্তই। আমি ভবিষ্যতে আরো কয়েকটা জিনিস নিয়ে আরো ডিটেল আলোচনা করব। থ্যাংক ইউ।